সপ্তাহের বাছাইকৃত ও আলোচিত ঘটনাগুলো নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা, তার মধ্যে শান্তি আলোচনা চলছে বেশ কয়েক মাস ধরেই। এর মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। তবে সোমবার ইস্তাম্বুলের দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগেই রাশিয়ার ভিতরে স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে 4টি সামরিক ঘাঁটিতে এই ড্রোন হামলায় রাশিয়ার 40টির বেশি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা SBU এসব হামলা পরিচালনা করেছে। সবচেয়ে বড় কথা, রাশিয়ার ভিতরে থাকা ট্রাকের উপর থেকে এই হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি 1.5 বছর আগে এই হামলার প্রস্তুতি নিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আর রাশিয়া বলছে এটা সন্ত্রাসী হামলা, অবশ্যই পাল্টা জবাব দেওয়া হবে। এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ট্রাম্পের মন্তব্য আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। কারণ তার 2 দিন আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন পুতিন আগুন নিয়ে খেলছেন। দেশের ভিতরের খবর, দেশের প্রধান 2 ডেমোক্রেট ও রিপাবলিকান রাজনৈতিক দলের লিডারশিপ নিয়ে একটি জরিপ চালিয়েছে CNN। সেখানে প্রতি 10 জনের 4 জনই মনে করছেন 2 দলের কারো নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারছে না তারা। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, গত 4টি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে ডেমোক্রেটদের প্রতি উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে পুরুষ ভোটারদের সমর্থন। বিশেষ করে 2016 সালে হিলারি ক্লিন্টন এবং 2024 সালে কামালা হ্যারিসকে প্রার্থী করার পর পুরুষদের ভোট কম পেয়েছে ডেমোক্রেটরা। এদিকে CBS সানডে মর্নিং অনুষ্ঠানে এসে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে আমেরিকাকে পরিচালিত করছেন তা আমেরিকান সুলভ নয়। দেশের লিগাসিকে এভাবে দূরে ঠেলে দেওয়া ঠিক হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে সবচেয়ে আলোচিত নাম ছিল ইলন মাস্ক। নির্বাচনে ট্রাম্পের পক্ষে $288 মিলিয়ন খরচ করেছিলেন তিনি। তার প্রতিদানও পেতে শুরু করেছিলেন জয়ের পর। তাকে ইনক্রেডিবল গাই বলতেন প্রেসিডেন্ট। তার আইডিয়া থেকেই তৈরি হয়েছিল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। ব্যয় কমানোর নামে ফায়ার করা হয়েছে 250,000 ফেডারেল কর্মীকে। তবে এর প্রভাব পড়েছে ইলনের ব্যবসায়। টেসলার মুনাফা কমে যায় 71%, যার ফলে প্রায় $100 বিলিয়ন ক্ষতি হয় কোম্পানিটির। এত কিছুর পরও হোয়াইট হাউসে তার যাত্রাটা সুখকর হলো না। মাত্র 4 মাসের মধ্যেই ঘরের ছেলে ঘরে ফিরে গেল। কেন এই দূরত্ব? এর পিছনে কতটা রাজনীতি, কতটা ব্যবসা, কতটা ব্যক্তিগত সম্পর্ক, সেটা নিয়ে আছে নানা বিশ্লেষণ। বাংলাদেশ প্রসঙ্গ, নির্বাচন ইস্যুতে পুরো দেশের রাজনৈতিক দলগুলো এখন 2 ভাগে বিভক্ত। বিএনপি সহ একটি গোষ্ঠীর দাবি ডিসেম্বরে নির্বাচন প্রয়োজন। সরকার সহ অন্যরা বলছেন 2026 সালের জুন মাসের আগে নির্বাচন। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জোরালো বক্তব্যের পর প্রধান উপদেষ্টা জাপানে একটি অনুষ্ঠানে বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ ডিসেম্বরের দাবি তুলছে না। এরপরে অবশ্য জেপি, এলডিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য সহ 34টি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় তারাও ডিসেম্বরেই নির্বাচন চাইছে। ধারণা করা হচ্ছে সরকার ও বিএনপির এই মতানৈক্য সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে তুলবে। এইসব বিষয়ে আমরা আলোচনা করব 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে যোগ দিচ্ছেন লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। হাসান ফেরদৌস, যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, শান্তি আলোচনা, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিয়েছেন। একটু আগায় একটু পেছায়, অর্থাৎ অনেকটা 2 পায়ে গিয়ে 1 পা করে পেঁচাচ্ছে। ইউক্রেনের সঙ্গে আমেরিকার সম্পর্কটা এখন বেশ উন্নত হয়েছে, কিন্তু রাশিয়ার সঙ্গে আমরা যেটি দেখতে পাচ্ছি অন্য সময়ের তুলনায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। পুতিন আগুন নিয়ে খেলছেন, পুতিন ক্রেজি, পুতিন স্টপ, নানা ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং ঠিক শান্তি আলোচনা ইস্তাম্বুলে যেটি সোমবার হওয়ার কথা, তার আগের দিনই ইউক্রেনের বড় ধরনের হামলা, বলা হচ্ছে এই যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় ড্রোন হামলাটি ইউক্রেন করেছে, সাহস করে ফেলেছে রাশিয়ার মাটিতে। এটির কি ধরনের প্রভাব কিংবা এই পুরো শান্তি আলোচনাটা আসলে কোন দিকে মোড় নিতে যাচ্ছে? ধন্যবাদ জুয়েল। নকি ভাই, সালাম আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এই শান্তি আলোচনা নিয়ে আমরা তো প্রথম ট্রাম্প সাহেবের দ্বিতীয় টার্মের প্রথম দিন থেকে শুনে আসছি। ট্রাম্প আমাদের আশ্বাস দিয়েছিলেন তিনি একদিনেই ইউক্রেন যুদ্ধের সমাধান টানবেন। আমি বলবো যে একটা জায়গায় আমি ট্রাম্প সাহেবকে ক্রেডিট দিই, তা হচ্ছে যে তিনি
ইউক্রেন যুদ্ধ প্রশ্নে আমাদের আলোচনার বিষয়টা, কনভারসেশনটা বদল করে ফেলেছে। কিভাবে বদল করেছেন? গত 3 বছরে যে যুদ্ধ চলছে, আমরা দেখেছি যে আলোচনার কেন্দ্র হচ্ছে যুদ্ধে কিভাবে জেতাবো ইউক্রেনকে। আমেরিকার একমাত্র লক্ষ্য ছিল অর্থ দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিয়ে হোক, ইউক্রেনকে জেতাতে হবে, রাশিয়াকে হারাতে হবে। আমরা এও দেখেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের একই অবস্থা, তারাও কিন্তু একজোট বেঁধেছে রাশিয়াকে হারানোর জন্য। তার কারণটা স্পষ্ট, কারণ রাশিয়ার দরজার রাশিয়া তাদের এলাকার মধ্যে পড়ে, এবং রাশিয়ার যে বিশেষ করে ভ্লাদিমির পুতিন সাহেবের যেই মনোভাব, তাতে স্পষ্ট যে তিনি ইউক্রেন গিলে শেষ থামবেন না, তিনি আরো আশেপাশের দেশ, বিশেষ করে বলটিক স্টেটগুলিতে, পোল্যান্ডে থাবা দিতে পারেন। সে কারণে ইউরোপিয়ানরাও কিন্তু একই কথাই বলছে, যুদ্ধে জিততে হবে। ট্রাম্প সাহেব যেটা করেছেন, এবং হি ডিজার্ভ দ্য ক্রেডিট, হচ্ছে যে এখন আলোচনা হচ্ছে যুদ্ধ নয়, কি করে শান্তি অর্জন করব। পুরো দুই পক্ষই, রাশিয়াও বলছে আমরা শান্তি চাই, ইউক্রেনও বলছে আমরা শান্তি চাই, কিন্তু শান্তি চাই কোন ভিত্তিতে, কোন শর্তের ভিত্তিতে? যে প্রস্তাবগুলি আমরা দেখেছি, দুই পক্ষই প্রস্তাব দিয়েছে। ইউক্রেন খুব সুনির্দিষ্ট একটা মেমোরেন্ডাম ছেপেছে, যার প্রকাশ তারা করেছে। তার কেন্দ্রীয় বক্তব্য হচ্ছে যে ইমিডিয়েটলি 30 দিনের সিজফায়ার, ইমিডিয়েটলি। 2 নম্বর, তারা বলছে যে যে সমস্ত ছেলে মেয়েদের, শিশুদেরকে রাশিয়া অ্যাবডাক্ট করেছিল, ধরে নিয়ে গেছিল, তাদেরকে ফেরত পাঠাতে হবে। 3 নম্বর, রাশিয়া যে সমস্ত এলাকায় ইতিমধ্যে দখল করে বসে আছে, অলমোস্ট 18% এলাকা দখল করেছে তারা, আগের 2014-এর যুদ্ধের পরের জয়লাভের সঙ্গে যোগ করলে অলমোস্ট 20% তারা ইউক্রেনের জায়গা দখল করে বসে আছে। সেই জায়গা রাশিয়ার ওনারশিপের স্বীকৃতি তারা দেবে না, রাশিয়ার সোভারেন্টির স্বীকৃতি তারা দেবে না। এটা তার 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যে এই যুদ্ধ যে ঘটলো, রাশিয়ার কারণে ঘটলো, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ আসবে কোত্থেকে? যে 300 বিলিয়ন বা তার চেয়ে বেশি অর্থ রাশিয়ার অর্থ বিভিন্ন ব্যাংকে ফ্রিজ করা হয়েছে, সেখান থেকে পে করতে হবে। এই জাতীয় কঠিন কঠিন কতগুলি প্রস্তাব। রাশিয়া এই প্রস্তাবে কোনোটাই মানতে রাজি নয়, রাশিয়ার সম্পূর্ণ ভিন্ন বক্তব্য। প্রথম কথা হচ্ছে যে ইউক্রেনকে বলতে হবে যে সে নেটোর মেম্বার হবে না। 2, ইউক্রেনের আর্মি ডিমিলিটারাইজ করতে হবে, ছোট করে আনতে হবে সামরিক বাহিনী। 3rd, ইভেন মোর ইম্পর্টেন্ট, তা হচ্ছে এই যে ইউরোপিয়ানরা এবং আমেরিকা ইউক্রেনকে সামরিক সাহায্য দিতে পারবে না রাশিয়ার বিরুদ্ধে। আর ফাইনালি তারা বলছে যে যে সমস্ত স্যাংশন ইতিমধ্যে আরোপ করা হয়েছে আমাদের বিরুদ্ধে, তা লিফট করতে হবে। এই অবস্থায় আমরা সোমবারে মিটিং এ বসবো, এবং আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন অবস্থান থেকে দুই পক্ষ এগোচ্ছে। এই দুই পক্ষের কি একটা কমন জায়গায় মিট করা সম্ভবপর? ইয়েস এন্ড নো। রাশিয়া এই মুহূর্তে মনে করছে যে তার অ্যাডভান্টেজ আছে, যুদ্ধে সে এগিয়ে। গত 7 দিন দেখেছি আমরা যে মারাত্মক আকারে তারা বিভিন্ন বেসামরিক এলাকায় আক্রমণ করছে, হাসপাতাল আক্রমণ করছে, স্টুডেন্ট হোস্টেল আক্রমণ করছে। অন্যদিকে গতকাল যেটা দেখেছি আমরা, ইউক্রেনও শেষ মরণ কামড় দেবার জন্য একসাথে 4টি মিলিটারি বেজে আক্রমণ করেছে, এবং উল্লেখযোগ্য সাফল্য তারা পেয়েছে। তার প্রমাণ কোথায়? রাশিয়া বলেছে যে আমরা এর পাল্টা শোধ দেবো। সাফল্য না পেলে রাশিয়া কিন্তু এই কথা বলতো না। এখন মাথায় রাখতে হবে যে এই আমরা যে এই পর্যায়ে এসছি, তার একমাত্র কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেব উভয় পক্ষের সাথে কথা বলেছেন, এবং উভয় পক্ষকে চেষ্টা করেছেন পুশ করবার জন্য। একথা ঠিক, তিনি পুতিনের পক্ষে, পুতিনের যুদ্ধ পুতিন শুরু করেনি, ইউক্রেন শুরু করেছে, এমন অবাস্তব কথাও তিনি বলেছেন। আর তারপরেও তার শেষ দিকের যে কথা, যে পুতিন এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ফলে তিনি তার 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 আওয়াজটা একটু বদলেছে, তার কথার তার বক্তব্য একটু একটা দেখতে পাচ্ছি বদলাচ্ছে, কিন্তু সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন আমি আমার নজরে পড়েনি। এর সবই কসমেটিক, রিয়েল কোনো পুশ আমরা দেখি না। মুখে অনেক কথা বলছেন তারা। আমার শেষ কথা বলি আমি, তা হচ্ছে যে এই যুদ্ধ সমাপ্তি হওয়ার জন্য
মার্কিন যুক্তরাষ্ট্রকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে অনেক বেশি ব্যক্তিগতভাবে কমিটেড হতে হবে। তার তার ক্যাপিটাল কিছু খরচ করতে হবে এই যুদ্ধ বন্ধ করবার জন্য। একটা বাস্তবসম্মত, উভয়ের কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসতে হলে ট্রাম্প সাহেবকে ব্যক্তিগতভাবে ইনভলভ হতে হবে। জি, প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, সেটি হলো ট্রাম্প সাহেবকে উদ্যোগী হতে হবে, তিনি উদ্যোগী হয়েছেন। আরো যেটি হাসান ফেরদৌস বলছিলেন যে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে এবং অনেক চেষ্টা করে যেতে হবে এই যুদ্ধটা বন্ধ করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে তার বক্তব্যেরও প্রতিক্রিয়া জানাতে শুরু করছে রাশিয়া। এর আগে আমরা খুব কম দেখেছি যে রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে পাল্টাপাল্টি কোনো অবস্থান। এবার যেটি দেখা যাচ্ছে, রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে পুতিন আগুন নিয়ে খেলছে, রাশিয়া তখন বলছে যে পরিস্থিতি খারাপ হলে কি হতে পারে, সর্বোচ্চ তৃতীয় বিশ্বযুদ্ধ। অর্থাৎ রাশিয়া কি তারা খুব কম রিয়েক্ট করে, কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো হুমকি দিয়ে তারা আমেরিকাকে কোনো মেসেজ দিতে চাইছে বলে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে শুভেচ্ছা। হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন, আমি যদি সেটা দিয়ে শুরু করি, যে এই পরিস্থিতির যদি অবসান করতে হয় তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ব্যক্তিগত ক্যাপিটাল কিছু খরচ করতে হবে। আমি হাসান ফেরদৌস ভাইয়ের এই অ্যাসেসমেন্টের সাথে সম্পূর্ণভাবে একমত। কারণ জনশ্রুত আছে এবং অনেকেই ওয়াইডলি বিলিভ করে যে প্রেসিডেন্ট পুতিনের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু ব্যক্তিগত সম্পর্ক আছে, এটা ব্যবসায়ী হোক কিংবা অন্য কোনো বিষয় হোক না কেন। আমরা দেখেছি যে এর আগে ইতিপূর্বে অন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেরকম এগ্রেসিভ ভাবে বক্তব্য দিয়েছেন, পুতিন ইজ প্রবাবলি দ্য অনলি এক্সেপশন। যদিও আমরা দেখেছি কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প কিছুটা পুতিনকে আক্রমণ করছেন, কিন্তু এটা প্রেসিডেন্ট ট্রাম্পের রেগুলার অন্যদেরকে তিনি যেরকম ভিশাসলি আক্রমণ করেন সেই লেভেলের না। কিছুটা তিনি উদ্বেগ প্রকাশ করছেন, পুতিনকে বলছেন যে আগুন নিয়ে খেলছে, এই জাতীয় কথা। কিন্তু অন্য যে কোনো রাজনৈতিক নেতা, তার প্রতিদ্বন্দ্বী কিংবা বিশ্ব নেতাকে যে ল্যাঙ্গুয়েজে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেন, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে অ্যাবসেন্ট। সো আমি এখানে এই জন্যই বলছি যে রাশিয়া যে কাজগুলো করছে টোটালি ডোনাল্ড ট্রাম্পের আবেদনকে ডিফাই করছে। অনেকেই মনে করে যে এটার কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্পের উপরে রাশিয়ার একটা প্রভাব আছে এবং তারা জানে যে রাশিয়ার এই আক্রমণগুলার ক্ষতি কম্পারেটিভলি কম হবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের উপরে রাশিয়ার একটা প্রভাব আছে। এটা কিন্তু অনেকেই মনে করে থাকতে পারে। আমরা দেখেছি যে এটার ফলশ্রুতিতেই ট্রাম্পের ইনভাইটেশনকে ডিফাই করেছিল রাশিয়ান গ্রুপ, যদিও সোমবারে টার্কিতে বসার কথা। এর আগেই হঠাৎ করে আমরা দেখেছিলাম যে দুই দেশই, এবং এখন নতুন ওয়ারফেয়ারটা হয়েছে এআই এবং ড্রোন কেন্দ্রিক। কিছুদিন আগে রাশিয়ার পক্ষ থেকেও কিন্তু একটা মানে ম্যাসিভ একটা ড্রোন অ্যাটাক হয়েছিল ইউক্রেনের হাসপাতাল এবং সিভিলিয়ানদের উপরে, আমরা এটা দেখেছি। এবং আজকেও আমরা যেটা হামলাটা দেখলাম ইউক্রেনের পক্ষ থেকে, এটাও কিন্তু একটা ড্রোন আক্রমণ। সুতরাং এই বিষয়গুলা সবাইকেই উদ্বেগ, সবার মধ্যেই উদ্বেগ জাগ্রত করে। এই অবস্থা চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও একটা অস্থিতিশীলতা তৈরি হবে। তবে আমার যেটা ব্যক্তিগত অ্যাসেসমেন্ট সেটা হলো যে মোটামুটি রাশিয়া এখন লেভারেজ নিয়ে আছে এবং সেটা তারা কন্টিনিউ করতে চায়। এবং হাসান ফেরদৌস ভাই যেটা বললেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই চুক্তির মাধ্যমে রাশিয়া ডেফিনেটলি যে অংশ অধিগ্রহণ করেছে ইউক্রেনের, সেটা তারা ছেড়ে দেবে না। তারা এটা তাদের অবস্থানে রাখবেন। ন্যাটোর মেম্বারশিপ থেকে পার্মানেন্টলি ইউক্রেন বিরত থাকবে। ক্রিমিয়াকে স্বীকৃতি, এই বিষয়গুলো মোটামুটি কিন্তু তারা জোগাড় করতে পেরেছে। আমার মনে হয় যে এই রাশিয়ার উপরে যে স্যাংশনটা, সেই স্যাংশনটা ইউনিল্যাটারালি লিফটের ব্যাপারেও হয়তো তারা কিছুটা চাপ দিচ্ছে, এবং এ কারণেই এই টেনশনটা। আমি বিশ্বাস করি যে ডোনাল্ড ট্রাম্প যদি তার ব্যক্তিগত ক্যাপিটাল, যেটা রাশিয়ার উপরে, পুতিনের উপরে তার যদি কোনো প্রভাব থেকে থাকে, সেটা তিনি যদি আরেকটু জোর দেন, আমার বিশ্বাস যে তিনি এই অবস্থা থেকে ফেরাতে পারবেন। একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে। কারণ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা কিন্তু পুরো ইউরোপকেই একটা নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে দিবে।
এবং আহ, এবং এটার একটা সুদূর প্রসারী প্রভাব সারা বিশ্বের মধ্যেই পড়বে। সুতরাং এই জায়গাটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অনেকেই মনে করে যে কিছুটা রিস্ক রয়েছে যদি স্টিল ডোসিয়ের কিয়দাংশও সত্যি হয়, তাহলে পরে ডোনাল্ড ট্রাম্প ইজ টেকিং সাম রিস্ক, যেটা তিনি এক্সপোজ হয়ে যেতে পারেন। আমার বিশ্বাস এগুলা হয়তো মানে যা রটে তার সবটাই বটে না। অনেকগুলাই কনস্পিরেসি থিওরির উপরে বেস করা, নট বেসড অন এভিডেন্স। সো আমি বিশ্বাস করি যে এখানে ডোনাল্ড ট্রাম্প যদি তার পার্সোনাল ক্যাপিটাল কিছুটা কাজে লাগান, তিনি পুটিনের উপরে আরেকটু ফোর্সফুলি প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, আমার বিশ্বাস যে এই যুদ্ধের অবসান হবে। জি, আমরা একটু ফিরতে চাই দেশের রাজনীতিতে, হাসান ফেরদৌস। সেটা হলো যে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একটি ইন্টারভিউ সিবিএস মর্নিং সানডেতে প্রচারিত হয়েছে, যেখানে তিনি বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাচ্ছে, তিনি আদালতকে মুখোমুখি করছেন সরকারের, এবং যে আমেরিকান লিগাসি সেটিকে অনেক দূরে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু একই সাথে যখন ডেমোক্রেটদের ব্যর্থতা নিয়ে তাকে জিজ্ঞেস করা হচ্ছিল, তখন তিনি বলছিলেন অনেক সিদ্ধান্তই অনেক কারণে ভুল হতে পারে, সেটি মনে হতে পারে ভুল, কিন্তু যারা সিদ্ধান্ত মেকিং করেন তারা জটিলতাটা বুঝেন। কিন্তু যে বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই সেটি হলো যে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছিল যে যখনই নারী ক্যান্ডিডেট অর্থাৎ হিলারি এবং কামালা হ্যারিসের কথা বলছিল, যখনই নারী ক্যান্ডিডেট দেওয়া হয় তখনই উল্লেখযোগ্য হারে পুরুষ সমর্থক ডেমোক্রেট পার্টির কমে যাচ্ছে। এবং এটা কেন হচ্ছে, কিংবা এটা কি ডেমোক্রেটদের কোনো ভুল? সহজ উত্তর ভুল। তার প্রমাণ হচ্ছে যে তারা নির্বাচনে হেরে গেছে। নির্বাচনে জিতলে বলতাম তারা ঠিক, হেরে গেছে তার মানে তারা নিশ্চয়ই ভুল, লোকে ভোট দিচ্ছে না। কেন ভোট দিচ্ছে না? তার একটা বড় কারণ, যেই প্রোগ্রাম ও পলিসি ডেমোক্রেটিক পার্টি পার্সু করছে তা রেজোনেট করছে না তার ভোটিং বেসের সাথে। এতদিন পর্যন্ত যে ভোটিং বেসটা ছিল ডেমোক্রেটিক পার্টি তা কিন্তু সিগনিফিকেন্টলি পরিবর্তিত হয়ে গেছে। যেমন এই পার্টির প্রধান শক্তি ছিল একটা কোয়ালিশন, যার কেন্দ্রে আফ্রিকান আমেরিকানরা, যার কেন্দ্রে নারীরা এবং ট্রেড ইউনিয়ন। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ক্ষেত্রে একমাত্র নারী ভোটার ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টির সমর্থন দুর্বল হয়ে আসছে। কেন? আমি কয়েকটা কারণ তোমাকে বুঝিয়ে বলি। এক নম্বর, আমেরিকা আমরা যা ভাবতাম তার চেয়ে অনেক বেশি রক্ষণশীল, অনেক বেশি কনজারভেটিভ। আমেরিকা এখনো ইউরোপের মতো তৈরি নয় একজন নারীকে যে ভোট দেবে। এবং কারা এরা? আফ্রিকান আমেরিকানরা, হিসপ্যানিকরা এবং প্রবলি সাউথ এশিয়ানরাও। আমাদের মতো লোকেরাও কিন্তু এখনো তৈরি নয় একজন, বিশেষ করে কালো মহিলাকে, কমলা হ্যারিসকে, যে কারণে এমন চমৎকার সমর্থন থাকার পরেও তিনি জিতলেন না। এটা একটা ব্যাপার। দু নম্বর, একটা পারসেপশন হচ্ছে যে এই যে মেল কি বলবো এটাকে, অ্যাগ্রেসিভ ম্যাসকুলিনিটি, ম্যাচো ম্যানহুড ডোনাল্ড ট্রাম্প যেটা দেখাচ্ছেন আমাদেরকে, তা খুব মুগ্ধ করছে আমেরিকার নিম্ন বর্গের মানুষদের। মনে আছে কি হলো পেনসিলভেনিয়াতে? তিনি গুলি খেলেন, গুলি খেয়ে রক্তাক্ত অবস্থায় হাত তুলে কি বলছেন? ফাইট ফাইট ফাইট। দ্যাট বিকেম অ্যান আইকনিক ইমেজ। এই হচ্ছে আমি, আমাকে তুমি মেরে ফেলতে পারো, মেরে ফেলার চেষ্টা করতে পারো, কিন্তু আই উইল ফাইট ফর ইউ। এই কথাটা আমেরিকার মানুষ, বিশেষ করে নিম্ন বর্গের মানুষ খুব গ্রহণ করেছে। আর একটা এক্সাম্পল তোমাকে দিই আমি। মাথায় রাখতে হবে যে নির্বাচন পলিটিক্স এর প্রধান শক্তি হচ্ছে ইমেজ মেকিং। তুমি কি করে তোমার মেসেজটাকে সেল করো। ডোনাল্ড ট্রাম্প সাহেব কি সেল করেছেন? যে আমি তোমাকে সাহায্য করবো। তুমি বলতে কে বোঝায়? সবচেয়ে তার দুর্বল মানুষ, অভাবী মানুষ, যেমন স্টিল ওয়ার্কার্স। তিনি দেখেছে গতকাল বিশাল মিটিং তিনি করেছেন, গত সপ্তাহে, কবে, পরশুদিন, স্টিল ওয়ার্কার্সদের নিয়ে। এবং তিনি বলছেন যে আমেরিকায় স্টিল ইন্ডাস্ট্রি ফিরে আসবে। কমপ্লিটলি একটা অসত্য কথা। আমরা কি দেখেছি যে নিপ্পনের সঙ্গে একটা চুক্তি হচ্ছে আমেরিকান স্টিলের, কিন্তু কি করছে আসলে? উনি বলছেন যে এটা একটা পার্টনারশিপ। উনি বলছেন আমাদের থাকবে এই কোম্পানিটা, কিন্তু আমাদেরকে ইনভেস্ট করবে নিপ্পন। আসলে উল্টো, নিপ্পন এটাকে অ্যাকোয়ার করে নিচ্ছে। ওদের ওয়েবসাইটে দেখা যায়, লেখা স্পষ্ট, আমরা এটা কিনে নিচ্ছি। উনি মিথ্যে কথাটা পাস করছেন।
এবং ট্রেড ইউনিয়নের লোকেরা এটা গ্রহণও করছে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর, ডেমোক্রেটিক পার্টির রাজনীতির একটা কেন্দ্রীয় বিষয় হচ্ছে কি আইডেন্টিটি পলিটিক্স। নারীদের নিয়ে কথা বলা, আফ্রিকান আমেরিকানদের নিয়ে কথা বলা, এলজিবিটি কিউ নিয়ে কথা, সবই আইডেন্টিটি, স্পেসিফিক সেগমেন্টস অফ দ্য সোসাইটি তার পক্ষে। এবং এই আইডেন্টিটি পলিটিক্স করতে যাওয়ার ফলে একটা হচ্ছে যে আমি যাদের কথা বললাম, হিসপ্যানিকরা, আফ্রিকান আমেরিকানরা, শ্রমিক ইউনিয়নের লোকেরা দল থেকে সরে আসছে। কেমন? আর ফাইনাল পয়েন্টে বলবো আমি যে ডেমোক্রেটদের সম্বন্ধে ধারণা হচ্ছে যে এরা সফট অন ক্রাইম এবং এরা ওপেন বর্ডারের পক্ষে। আমাদের এই মুহূর্তে আমেরিকার একটা প্রধান সমস্যা যেটা ব্যবহার করে ট্রাম্প সাহেব জিতলেন, তা হচ্ছে ইমিগ্রেশন। লক্ষ লক্ষ লোক আমাদের সীমান্ত ভেতরে ঢুকছে এবং এর ফলেই ক্রাইম বেড়ে যাচ্ছে। ট্রাম্প সাহেব এটাকে ঠেকাবে এবং ঠেকিয়েছেন বটে। লিটারালি এখন তার কেউ বলছে না যে দক্ষিণ থেকে লক্ষ লক্ষ লোক ছুটে আসছে, বন্ধ হয়ে গেছে। এমনকি ফেন্টানল আসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ট্রাম্প সাহেবকে তো ক্রেডিট দিতেই হবে যে এই যে অ্যাগ্রেসিভ এবং কঠোর ল অ্যান্ড অর্ডার পলিসি ট্রাম্প সাহেব নিয়েছেন। আমার তো ধারণা লোক এটাকে পছন্দ করছে। বেআইনি হতে পারে, এই যে প্লেনে করে পাঠিয়ে দিচ্ছি আমি এল সালভাডোরে, বেআইনি হতে পারে, পাবলিক তো গ্রহণ করছে। যত বাঙালির সাথে আমার কথা হয়েছে এবং আমি অনেক বাঙালির সাথে কথা বলেছি, আমি সবাই এটাকে ওয়েলকাম করছে। তারা বলছে যে আমাদের বর্ডারে এইভাবে যদি লক্ষ লক্ষ লোক এসে পড়ে, আমরা একটা ললেস কান্ট্রিতে পরিণত হব। ট্রাম্প সাহেবের কথা তারা রিপিট করছে। বলে এই সমস্ত কারণে ডেমোক্রেটিক পার্টির অবস্থাটা এই পর্যায়ে পৌঁছেছে। আর যে কথা আমরা আগে শুরু করলাম, নারী ক্যান্ডিডেট, আমেরিকা একটা ওভারওয়েলমিংলি কনজারভেটিভ কান্ট্রি। এই কনজারভেটিভ কান্ট্রি এখনো প্রস্তুত নয় একজন কমলা হ্যারিসকে, একজন হিলারি ক্লিন্টনকে প্রেসিডেন্ট বানাবে। আমাদের আরো ওয়েট করতে হবে তেমন একজন ক্যান্ডিডেটের জন্য। জি, আমরা প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, ইলন মাস্কের প্রসঙ্গটি জানতে চাই। ইলন মাস্ক একেবারে প্রেসিডেন্টের খুবই ঘনিষ্ঠ হিসেবে আমরা দেখলাম। তাকে নিয়ে তিনি ক্যাবিনেটে চলে যাচ্ছেন, তার উচ্ছ্বসিত প্রশংসা, তাকে নিয়ে সংবাদ সম্মেলনে যাচ্ছেন, সবকিছুই করছেন। ইভেন এই মিডল ইস্ট সফরেও আমরা দেখলাম তাকে। কিন্তু 4 মাসের মাথায় সম্পর্কটা একেবারেই মুদ্রার এপিট ওপিটের মতো একটা অবস্থা। এটার পিছনে কি আসলে কোন স্বার্থটার কারণে কিংবা কোন দ্বন্দ্বটার কারণে? আদর্শিক কোনো বিষয় কি দেখছেন, নাকি অন্য কোনো বিষয় থাকতে পারে বলে আপনার ধারণা? এটা খুব কঠিন বিষয়, আমরা হয়তো আরো পরে জানবো। কিন্তু আমরা যে কথাগুলা বলছিলাম যে কেন নারী প্রেসিডেন্টকে আমেরিকা দুইবার অপরচুনিটি পাওয়ার পরও এবং ওভারওয়েলমিংলি আন্ডারডগ ক্যান্ডিডেট দুইবারই ছিলেন, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস এবং হিলারি ক্লিন্টন কিন্তু জেনারেলি পোলে এগিয়েছিলেন, নির্বাচিত হতে পারলেন না। এর মধ্যে একটা বড় কারণ যেটা হাসান ফেরদৌস ভাই ইন্ডিকেট করেছেন যে টক্সিক ম্যাসকুলিনিটি। এটা কিন্তু স্পেশালি আমেরিকার যারা নিম্ন ইনকামের মানুষ তাদের মধ্যে অনেক বেশি, আফ্রিকান আমেরিকানদের মধ্যে বেশি, আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে বেশি। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই দুজন যাদের কথা আমরা বলছি, ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক, দুজনের মধ্যেই কিন্তু এই টক্সিক ম্যাসকুলিনিটিটা আছে। দুজনেরই অল্টার ইগো অনেক বেশি। যদিও ইলন মাস্ক একটা বিপুল পরিমাণ অর্থ ডোনেট করে তিনি ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের জন্য স্পেশালি জেন জিদেরকে, যারা হিস্টোরিক্যালি আমরা যদি দেখি যে জেন জি এবং যাদের বয়স 24-এর নিচে, তারা হিস্টোরিক্যালি ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করে। কিন্তু এবার আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প সারপ্রাইজিংলি জেন জিদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল এবং এটার একটা বড় কারণ ছিল ইলন মাস্ক। সো কি এমন ঘটলো যে হঠাৎ করে তিনি চলে গেলেন? এটার একটা কারণ যদি আমরা দেখি যে প্রথমেই টেরিফ নিয়ে যখন টেরিফ ওয়ার শুরু হলো, তখন কিন্তু প্রকাশ্যে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের যে উপদেষ্টারা, অর্থনৈতিক উপদেষ্টা, তাদের ব্যাপারে তিনি বিরূপ মন্তব্য করা শুরু করলেন যে এরা এদের ব্যাপারে তিনি বললেন যে এরা আসলে কিছু জানে না।
তো এটা থেকে কিন্তু শুরু, কারণ আমরা যদি দেখি যে ডেফিনেটলি ডজের যেই লক্ষ্যমাত্রা ছিল যে প্রায় তারা $2 ট্রিলিয়ন সেভ করবে, সেখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিভিন্ন প্রায় আপনি বলেছেন যে বিপুল পরিমাণ সরকারি কর্মচারীকে ছাঁটাই করার পরও সেভিং কিন্তু হয়েছে মাত্র $175 বিলিয়ন। যদিও এটা অনেক, কিন্তু যে লক্ষ্যমাত্রা ছিল $2 ট্রিলিয়ন থেকে এটা মানে ইভেন মানে 4%-এরও কম। সো এই টার্গেটটা প্রবাবলি ডোনাল্ড ট্রাম্পকে হয়তো আশাহত করেছে, তিনি মনে করেছিলেন যে এটা আরো বেশি হবে। বাট এট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে এই যে বিগ অ্যান্ড বিউটিফুল বাজেটের কথা বলা হলো, অর্থ বিলের কথা, স্পেন্ডিং বিল, সেখানে সেটা নিয়েও কিন্তু ইলন মাস্ক প্রকাশ্যে বলেছেন যে ইট ক্যান বি বিগ, ইট ক্যান বি বিউটিফুল, বাট ইট ইজ নট বিগ অ্যান্ড বিউটিফুল, এ ধরনের কথা বলেছেন। এবং এটার একটা বড় কারণ হলো যে রিপাবলিকান পার্টির যে বড় এজেন্ডা ছিল এবং বিগত দিনগুলোতেও ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকানরা বলেছেন যে খরচ কমানোর কথা, তারপরে এই যে ডেট সিলিংটা বাড়ানো হচ্ছে, এই সমস্ত ব্যাপারে তারা খুবই ক্রিটিক্যাল ছিলেন। কিন্তু আমরা দেখলাম যে এই বাজেট যেটা প্রপোজ করা হয়েছে, যেটা একেবারে মার্জিনালি হাউসে পাস হয়েছে, সেটা কিন্তু দ্যাট উইল অ্যাড 3.8 ট্রিলিয়ন টু আওয়ার ডেট ওভার নেক্সট 10 ইয়ার্স। সো এই বিষয়গুলো নিয়ে মনে হয় ইলন মাস্কের সাথে কিছু মতবিরোধ ডোনাল্ড ট্রাম্পের হয়েছে। কিন্তু সাথে সাথে আমরা দেখেছি যে আনলাইক সাম আদার অ্যাপয়েন্টমেন্টস, আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মটা দেখি এবং সেখান থেকে আমরা প্যারালেল ড্র করতে চেষ্টা করি, যে প্রথম বারে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মনে হচ্ছিল যে স্টিভ ব্যানন আরো বেশি ক্ষমতাধর। অনেকেই বলছিল যে আসলে স্টিভ ব্যানন হলে না প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প হলো স্টিভ ব্যাননের পাপেট। এবং সেখান থেকে কিন্তু শেষ পর্যন্ত স্টিভ ব্যাননকে চলে যেতে হয়েছিল। এবং স্টিভ ব্যানন যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে চলে গিয়েছিলেন, ইট ওয়াজ নট অন এ গুড টার্ম। একটা কিন্তু মানে কি বলা যায় যে দুজনের মধ্যে একটা মানে বৈরী সম্পর্ক নিয়ে কিন্তু স্টিভ ব্যানন অফিস ত্যাগ করেছিলেন। এবং পরবর্তীতে এটা রিপাবলিকান পার্টির কনজারভেটিভ যে বেস, সেই বেসটাকে একটা অসুবিধার মধ্যে ফেলেছিল, যেটার ফলশ্রুতিতে 2020 সালে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হতে পারেনি। এটারও একটা বড় কারণ। কিন্তু আমরা এইবার দেখেছি যে ইলন মাস্কের সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্প, এবং এবারও কিন্তু একই রকম একটা প্যারালাল আমরা দেখছিলাম, যে অনেকেই বলছিল যে আসলে প্রেসিডেন্ট কি ইলন মাস্ক নাকি আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরকম কথা কিন্তু হচ্ছিল, অনেকটা সিমিলার একটা প্যারালাল। কিন্তু আমরা দেখলাম যে ইলন মাস্ক অফিস ত্যাগ করেছেন, কিন্তু স্টিল তাদের মধ্যে যে বৈরী সম্পর্ক, এটা কিছু পলিসিকে কেন্দ্র করে, টেরিফ এবং এই বিগ বিউটিফুল বিল, অর্থ বিলটার ব্যাপারে, স্পেন্ডিং বিল নিয়ে। কিন্তু এরপরও কিন্তু আমরা যে এক্সিট প্রেস কনফারেন্সটা দেখেছি, এখানে দেখেছি যে দুজনই মোটামুটি গুড টার্মস নিয়ে তারা মানে কি বলা যায় যে দুজনের মধ্যে সম্পর্কটা ইতি টানছেন। এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে যদি দরকার হয় ইলন মাস্ক আবার আমাকে পরামর্শ দেবে। সো আমার মনে হয় যে সেই 2016 সালের যেই শিক্ষা, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং তার টিম কিছুটা শিক্ষা গ্রহণ করেছেন, এবং এই কারণে তারা মানে কোনো সম্পর্কটাকে একেবারে শেষ করে দিয়ে দে আর নট বার্নিং দ্য ব্রিজ। আমার মনে হয় যে এটা একটা পজিটিভ, যে ইলন মাস্কের সাথে সম্পর্কের খুব অবনতি না করেও দুজনের মধ্যে। কারণ ইলন মাস্ক আরেকটা ইন্টারভিউতে আজকে যে তিনি বলেছেন যে মানে হি বিকেম কাইন্ড অফ লাইক দ্য পাঞ্চিং ব্যাগ, যে সমস্ত ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত ব্যর্থতার দায় দায়িত্ব ডজের উপরে আসছে। সো এটাকেও তিনি অনেকটা আনফেয়ার বলেছেন। সো বিগত দিনগুলোতে দেখা যাবে যে ইলন মাস্ক কিভাবে তার এই প্রস্থানটাকে কিভাবে তিনি নেন, কারণ তিনিও একজন আলফা মেল, তার মধ্যেও টক্সিক ম্যাসকুলিনিটি আছে। তো এই ধরনের ডিপার্চার তিনি কিভাবে নেন, ট্রাম্প প্রশাসনের কিরকম সমালোচনা তিনি করেন, এটা ভবিষ্যতে দেখা যাবে। অর্থনৈতিকভাবে টেসলা কোম্পানি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন ইলন মাস্ক। সো এই ক্ষতিগুলা তিনি কিভাবে এগুলা নিয়ে রিয়াক্ট করেন সেটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে দুজনের মধ্যে খুব বেশি খারাপ টার্ম নিয়ে এই সম্পর্কটা আমার মনে হয় যে রয়ে গিয়েছে। এটা খুব বেশি একটা খারাপ জায়গায় এখনো যায়নি। জি, হাসান ফেরদৌস, আপনি যদি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান। কিন্তু সামান্য এক কথা বলি আমি অন্য প্রশ্ন যাওয়ার আগে। তোমার প্রশ্ন ছিল কেন ইলন মাস্ক চলে গেলেন। রাইট, খুব সিম্পল উত্তর, দুটো কারণে।
এক হচ্ছে তার কোম্পানি বিপদে পড়েছে, হুম হুম। তিনি $100 বিলিয়ন মতো লস করেছেন, $100 বিলিয়ন মতো, এবং তার কোম্পানি বলেছে মাস তুমি ফিরে আসো, কাজে মন দাও, নাহলে আমরা অন্য সিইও অ্যাপয়েন্ট করবো। প্রধান কারণ মানে পকেট, পয়সা, মানি, এটা প্রধান কারণ। দ্বিতীয় কারণ রাজনীতি। সর্বশেষ জন্মজুরি দেখতে পাচ্ছি আমরা 71% অফ আমেরিকান যাদের বয়স 35-এর কম, তারা ডিসঅ্যাপ্রুভ করছে ইলন মাস্কের ব্যবহার। রাজনীতিতে প্রভাব পড়ছে, কারণটা কি? পত্রিকা খুললে কি দেখি আমরা? এত লোকের চাকরি গেল, চাকরি যাওয়ার ফলে ওই সার্ভিসটা বন্ধ হয়ে গেল, কনস্ট্যান্ট ক্রিটিসিজম। আলটিমেটলি এটা তো শেষ পর্যন্ত এন্ড আপ করে কোথায়? ডোনাল্ড ট্রাম্পের দরজাই তো। কাজটা করছেন আমাদের ডোজ কোম্পানি, কিন্তু শেষ পর্যন্ত আমরা বলবো ট্রাম্প সাহেব তুমি তো একে অ্যাপয়েন্ট করেছো। এবং যখন ট্রাম্প দেখতে পাচ্ছেন যে তার জনপ্রিয়তায় ভাটা পড়ছে ডোজের অ্যাক্টিভিটির কারণে, তোমরা জানো যে সবচেয়ে সর্বশেষ জনমত দেখতে পাচ্ছি আমরা কমে এসে 44% তার অ্যাপ্রুভাল রেটিং। ফলে তিনি তো বোকা নন যে আমার জনপ্রিয়তা কমে যাচ্ছে ডোজ অ্যাক্টিভিটির কারণে, এবং সারাক্ষণ টেলিভিশনে ঘুরে ফিরে কিন্তু একই কথা, এত লোকের চাকরি গেল, এই ক্ষতি হলো, এই ক্ষতি হবে। For those two reasons ইলন মাস্ককে সরে যেতে হবে। ওকে, কিন্তু আরেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা এরকম কথা বলতে চাই, সেটা হলো 5 আগস্টের আগের সময়টাতে এই বিপ্লবের সহায়ক শক্তি যারা ছিলেন, অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো কাজ করেছে, তার মধ্যে বিএনপি অন্যতম সক্রিয় রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল। এখন বিএনপি এবং প্রধান উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যদি আমরা বলি, এই দুটির মধ্যে যে তিক্ততা তৈরি হচ্ছে, এই সম্পর্কটা আসলে কোথায় গিয়ে ঠেকতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? আজকের যে বাংলাদেশ এই অবস্থায় পৌঁছেছি আমরা, এই সংকট তৈরি হয়েছে, তার 3টা দিক আছে। প্রথমটা হচ্ছে যে যে কমিটমেন্ট নিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার ক্ষমতা এসেছিল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি। তার প্রমাণ ল অ্যান্ড অর্ডার, তার প্রমাণ জুডিশিয়ারি। প্রতিদিন আমরা দেখি হেডলাইন কি, মালিবাগে পিটিয়ে মারা হয়েছে, দখল, ব্যাংক দখল, টিভি স্টেশন দখল। মানে বেসিক ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করতে এই সরকার ব্যর্থ হয়েছে। একটা। 2 নম্বর, তারা কি কমিটি করেছিল, তারা রিফর্ম করবে। আমরা দেখি তারা খুব তড়িঘড়ি করে কমিশন তারা গঠন করলো, কিন্তু এখন পর্যন্ত কোনো একটি ক্ষেত্রেও মতৈক্য অর্জিত হয়নি। 2। 3 বলছে বিচার। বিচার দেখতে পাচ্ছি আমরা শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, কিন্তু ওভারঅল দেখতে পাচ্ছি আমরা যে বিচার ব্যবস্থাটা পুরোপুরি রাজনীতিকরণ ঘটেছে বিচার ব্যবস্থায়। অসংখ্য উদাহরণ দেওয়া যায়। আমার প্রিয় উদাহরণ নায়িকা ফারিয়াকে নিয়ে। সে মেয়েটি যখন ক্যানাডায়, তখন সে খুন করেছে অভিযোগে তাকে গ্রেফতার করা হলো এবং তাকে থানায় নিয়ে যাওয়া, আদালতে নিয়ে যাওয়া হলো। আর্গুমেন্ট কি দেওয়া হচ্ছে, ভাই উনি তো ছিলেন না, বলছে প্রসিকিউটর, ডিফেন্স অ্যাটর্নি। তার জবাবে প্রসিকিউশন বলছে যে উনি শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন। তার সঙ্গে এই কি সম্পর্ক ভাই? তাকে তুমি খুনের অভিযোগে নিয়ে এসছো, এবং এই সরকার অ্যালাউ করছে এই সমস্ত সম্পূর্ণ অযৌক্তিক অর্থহীন মামলা উত্থাপন করতে। ফলে পাবলিকের ট্রাস্টটা কমে আসছে। পলিটিক্যাল পার্টি যখন দেখে যে এই লোকটা ডক্টর ইউনূস এত ক্ষমতাবান মানুষ, জনপ্রিয় মানুষ, তার বিরুদ্ধে আমি যাবো না, যাওয়া উচিত হবে না, কেউ যায়নি। কিন্তু এখন যখন তিনি বিপদে পড়েছেন, তার সমর্থন বেসটা দুর্বল হয়ে আসছে, পত্রপত্রিকা খুললেই, টেলিভিশন খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই সমালোচনা, সেটা বিএনপিকে এনকারেজ করছে সমালোচনা করতে। এটা 1 নম্বর। 2 নম্বর, বিএনপি মনে করছে যে, এবং আমি এগ্রি করি তাদের এই বক্তব্যের সাথে, হচ্ছে যে এই সরকার তাল বাহানা করছে। মুখে বলছে তারা ডিসেম্বরের মধ্যে বা জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আজ পর্যন্ত নির্বাচনের রূপরেখাটা তারা দেয়নি। নর্মালি কি হয়, ইলেকশন কমিশন 1.5 বছর আগে নির্বাচনী রূপরেখাটা প্রেজেন্ট করে, তারা আপডেট করে ভোটার তালিকা,
ইত্যাদিতে তাদের একটা সিরিজ অফ অ্যাকশনস আছে, কোনো কিছু এখন পর্যন্ত হয়নি। তার মানে যদি গভর্নমেন্ট মুখে বলেও যে আমি নির্বাচন করবো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে, দে ক্যান্ট ডু ইট, কারণ নির্বাচন কমিশন প্রস্তুত নয় নির্বাচন করবার জন্য। ফলে মে মাসে যে বলবে আমরা তৈরি নই, নির্বাচনটা আরো পেছাও, এই যে ভয়টা আছে সেই ভয় থেকে বিএনপি রাজনৈতিক চাপ প্রয়োগ করা শুরু করেছে। বিএনপি কিন্তু সম্মত ছিল জুনের মধ্যে নির্বাচনটা হোক, যখন তারা মনে করছে যে এই সরকার বিশেষ করে প্রফেসর ইউনূস জিম্মি হয়ে পড়েছে ছাত্রদের হাতে, এনসিপি দলের হাতে তিনি জিম্মি হয়ে পড়ছেন। তিনি বারবার বলছেন যে আমাকে চাকরি দিয়েছে এই ছাত্ররা, না, তোমাকে চাকরি দিয়েছে বাংলাদেশের জনগণ, ছাত্ররা নিমিত্ত মাত্র। আমরা ডিপ্লোমা জিতেছে কে? ছাত্ররা। তারা কে? বাংলাদেশের নাগরিক সমাজের অংশ তারা, তো আলাদা কোনো সেগমেন্ট তারা নয়। এবং যে বিপ্লবটা ঘটলো, সবচেয়ে মারা গেছে বেশি কারা? একদম নিম্ন বর্গের মানুষরা মারা গেছে, রিক্সাওয়ালা, সাধারণ ছেলে পেলে যারা খেটে খায় তারা মারা গেছে। তাদের কথা কে শুনছে? তাদের কথা রিফ্লেকশন কোথায়? তোমার পলিসিতে। ছাত্ররা কি বলছে এবং যে কাণ্ড তারা করছে, আমরা যে খবর পাচ্ছি দুর্নীতিতে আশ্রয় তারা নিচ্ছে। যেমন আমাদের আসিফের যে মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট, তার প্রাইভেট ব্যক্তিগত সহকারী শত কোটি টাকা তছরূপ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তিনি সে অভিযোগ মাথায় নিয়ে চাকরি থেকে সরে গেছেন। আমরা এখন জানতে পারছি যে এটা পূর্ব পরিকল্পিত। ওই ডিপার্টমেন্টটা, ওই দপ্তরটা সবচেয়ে সহজ পয়সা বানানোর, যেই যাবে সেই পয়সা বানাবে। এবং আমাকে বলা হচ্ছে ঢাকা থেকে যে এইটি হচ্ছে গিয়ে মানি মেকিং মেশিন ফর এনসিপি। এনসিপির তো পয়সা দরকার, তারা নির্বাচন করবে, পয়সা কই? বলে এইটা হচ্ছে এটা নাহিদের আসিফের মাধ্যমে এনসিপির জন্য তহবিল সংগ্রহের প্রক্রিয়া। অন্য কথায় এই যে বিষয়গুলো উঠে আসছে যা কিনা আমাদের বিরক্ত করছে, সবাই আমরা কি বলছি? এই সরকার ব্যর্থ বলছিলাম না, আমরা তো ওপেনলি বলছি। আমি সরকার থেকে প্রথম থেকেই তো সরকারের পক্ষে যুক্তি দেখিয়েছি। আমি বিপ্লব আমাদেরকে একটা নতুন সম্ভাবনার সামনে দিয়েছে, কিন্তু সম্ভাবনাটাকে বাস্তবায়িত করার যোগ্যতাই দলের নেই, এই সরকারের নেই। এটা ক্রমান্বয়ে প্রমাণিত হচ্ছে। তার একাধিক কারণ আছে। তার একটা প্রধান কারণ হচ্ছে যে যারা এই মুহূর্তে উপদেষ্টা মন্ডলীতে আছে তারা সবাই প্রশাসনিক কাজে অত্যন্ত অদক্ষ, এক। 2 নম্বর, তারা অনেকেই বয়সের ভারে নুজু হয়ে পড়েছেন, কাজ করার শক্তি নেই, ক্ষমতা নেই অ্যাসার্ট করার। এবং আরো দেখতে পাচ্ছি আমরা যে এমন সব ইস্যু নিয়ে এসছেন এই সরকার যার সমাধান লং টার্ম। যেমন ধরো করিডোর, খুব ইন্টারেস্টিং একটা ইস্যু। একটা আমি কথা যাবো না আজকে, শুধু বলি আমি যে এই করিডোরের ইম্প্যাক্ট হবে কিন্তু লং টার্ম। যার ইম্প্যাক্ট লং টার্ম তুমি একটা আনইলেক্টেড গভর্নমেন্ট কি করে সলভ করো? বলে যদি বিএনপি অভিযোগ করে থাকে, আমি মোটিভেশন হচ্ছি না। আমি মনে করছি, আমি ভয় পাচ্ছি যে আশা আমরা করেছিলাম এই সরকারের কাছ থেকে, এবং যে আশায় বুক বেঁধেছিলাম ইউনূসকে দেখে, ক্রমান্বয়ে সেই আশাটা মিয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে সাপ্লিমেন্টারি জানতে চাই, আপনি কি এমন কিছু দেখতে পাচ্ছেন যে আগামী দিনগুলোতে বিএনপি রাজপথে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা বিক্ষোভ আন্দোলন এই পর্যায়ে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে? ক্লিয়ারলি, অ্যাবসলিউটলি। যদি তারা মনে করে যে, এবং মনে করার অনেক কারণ আছে, যে সরকার সময় মতো নির্বাচন দেবে না, এবং সরকারের তাল বাহানাটা কি হচ্ছে? বিএনপিকে দুর্বল করা, মানে ভিতরে পলিটিক্সটা কি? আজকে নির্বাচন হলে বিএনপি সুইপ করবে, তাই তো? যদি আজকে দ্রুত নির্বাচন হয়, সবাই জানি আমরা, যত বিলম্ব হবে, বিএনপি যত বিভক্ত হবে, তত দুর্বল হবে, তার সমালোচনা মারবে তার বিরুদ্ধে। অন্যদিকে বাকি দলগুলি, বিশেষ করে জামাত এবং এনসিপি, তাদের মধ্যে একটা অলিখিত কোয়ালিশন আছে বলে ভাবা হচ্ছে এখন, তারা সময় পাবে ঘর গোছানোর। এত অঙ্ক তো খুব সিম্পল, বিলম্ব করো যাতে করে অন্য পক্ষ ঘর গোছাতে পারে এবং পাশাপাশি বিএনপি দুর্বল হয়ে পড়ে। যে মুহূর্তে বিএনপি মনে করবে যে আমাকে আরো বিলম্বের মুখোমুখি হতে হবে, অলমোস্ট ডেফিনেটলি তারা আন্দোলনের চাপে। অলরেডি ঢাকা শহরের মেয়র সাহেবের নির্বাচন নিয়ে তারা মাঠে নেমেছে, তারা অবরোধ করছে, ওকে, তারা লক্ষ লক্ষ লোক নিয়ে তারা মিছিল করেছে। That will happen again very soon. প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, এই জুলাই বিপ্লবের কথা যদি আমরা বলি, তবে অন্যতম আরেকটি শক্তি আছে জামায়াত ইসলামী।
জামাত ইসলামী এতদিন ধরে বলছিল যে নির্বাচন যে কোনো সময় হতে পারে, সংস্কারের উপরে তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছিল। সাম্প্রতিক সময়ে তারা বলছে ফেব্রুয়ারিতে রোজার আগে পরে নির্বাচন হলে কোনো রাজনৈতিক সংকট তৈরি হবে না। অর্থাৎ এর আগে আমরা যখন দেখছিলাম বিএনপির সাথে তাল মিলিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল, জেপি, এলডিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, তারা দলগুলো বলছিল যে ডিসেম্বরে ইলেকশন হতে হবে। এখন কিছুটা সরে আসছে জামাত ইসলামী। অনেকে বলছেন যে জামাত আসলে অপেক্ষা করছিল তাদের নেতা এটিএম আজহারের মুক্তির জন্য এবং একই সঙ্গে তাদের রাজনৈতিক দলের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য। দুটি বিষয় যখন ঘটেছে তখন তারাও এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিতে যাচ্ছে। আপনার কাছেও কি তেমনটি মনে হয়? জি, অনেক ধন্যবাদ। আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে সম্পূর্ণভাবেই একমত পোষণ করছি যে এমন অবস্থা যদি তৈরি হয় যে মনে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার নিরপেক্ষতা হারাচ্ছেন, তারা কোনো একটা পক্ষকে কিছু সুবিধা দিতে চান, এবং এটা যদি সাধারণভাবে কারো কাছে পরিলক্ষিত হয়, তাহলে পরে তাদের ওয়ারি করার সুযোগ রয়েছে এবং তারা এই ওয়ারিটাকে ডেফিনেটলি রাজনৈতিক দাবির আকারে নিয়ে আসতে পারেন এবং দে হ্যাভ দ্যাট রাইট। এবং আমি মানে বিএনপির যে এই দাবিকে নিয়ে ঠাট্টা করা, এটাকে ট্রোল করা কিংবা এটাকে উড়িয়ে দেওয়ার কোনোভাবেই পক্ষপাতী না। বিএনপি যে দাবি করছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এই দাবির পিছনে নিশ্চয়ই কিছু যৌক্তিক কারণ আছে, এবং সবচেয়ে বড় যে যৌক্তিক কারণটা আমি বিএনপির বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলে যেটা দেখেছি, যে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে কোনোভাবে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হয়, নির্বাচনের ডেট ঘোষণা করা না হয়, এটা আলটিমেটলি অনেক বেশি পিছিয়ে যাবে এবং আলটিমেটলি নির্বাচন খুব সহসাই হবে না। এই ভীতি বিএনপির রয়েছে। সুতরাং এই ভীতিকে একেবারে অমূলক বলে উড়িয়ে দেওয়াটাও কিন্তু ঠিক না। এই ভীতিকে অ্যাড্রেস করতে হবে এবং এই অ্যাড্রেসটা করতে হবে বর্তমান সরকারকে। এবং এখানে আমি জামাত ইসলামের যে দাবি, সেই দাবির কথা যদি আমি সামনে আনি, তারা কিন্তু ডিসেম্বরের নির্বাচনের বিরোধী এটা না। নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে হয়, তারা এটাও কিন্তু তারা রাজি। কিন্তু তারা যেটা বলেছে, আমরা যদি দেখি যে কনসিস্টেন্সির জায়গাটা যদি দেখি আমরা, যে তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই, উনি একজন সম্মানিত ব্যক্তি, তিনি বলেছেন যে একটা ডেডলাইন তিনি দিয়েছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং এই জুনের মধ্যে যদি নির্বাচন হতে হয় তাহলে পরে সবচেয়ে যৌক্তিক সময়টা হলো ফেব্রুয়ারির মধ্যে। এটা ফেব্রুয়ারি মাস তিনি কিন্তু, ডক্টর শফিক সাহেব জামাতের আমি, তিনি কিন্তু স্পেসিফাই করে দেননি। তিনি একটা সাজেশন দিয়েছেন, যে এটার কারণ তিনি বলেছেন যে ফেব্রুয়ারির পরে রমজান মাস আসবে, তারপরে এরপরে হজ এবং অন্যান্য ব্যস্ততা নিয়ে একটা ব্যস্ততা তৈরি হয় অনেক মানুষের। সুতরাং এপ্রিলে একটা ছোট উইন্ডো রয়েছে, ফেব্রুয়ারি কিংবা এপ্রিল, এবং এপ্রিলের মধ্যে যদি নির্বাচন না করা যায়, তারপরে মে মাস, এখন বাংলাদেশে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এবং এটা বন্যা, ঝড় বৃষ্টি এগুলার কারণে ওই সময় নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হবে না। সুতরাং ফেব্রুয়ারি থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে পরে জুনের মধ্যে এইটা সম্ভব হবে না। সুতরাং তিনি যে দাবিটা করেছেন সেটা হলো যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচনটা হতে হবে, কিন্তু সাথে সাথে তিনি এটাও বলেছেন যে আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করে কোনো নির্দিষ্ট দিনক্ষণ আমরা নির্ধারণ করে দিতে চাই না। সো এখানে আমি যেটা বলবো সব পক্ষকেই, যে এখানে আমরা বাংলাদেশে গণতন্ত্র গত 15 বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে দাঁড়িয়ে অনেক বড় প্রত্যাশা আমাদের ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, কিন্তু সেই প্রত্যাশার আমরা অনেকগুলাই, অধিকাংশ ক্ষেত্রেই আমরা বাস্তবায়ন দেখিনি। কিছু অর্থনৈতিক সাফল্য আছে, কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইনফ্লেশনটা কিছুটা তিনি কাট করেছেন। সো এই ক্রেডিট গুলা আমি তাকে যদি দিতেও চাই, কিন্তু এই সরকারের মূল যেই ম্যান্ডেট সেটা হলো অর্থনৈতিক সমৃদ্ধি, কিন্তু এই গভর্নমেন্টের একটা ম্যান্ডেট না। ডেফিনেটলি ইট কামস অ্যাজ এ আফটার এফেক্ট, কিন্তু এই সরকারের যে মূল ম্যান্ডেট সেটা হলো একটা সংস্কার করা, নির্বাচন করা এবং বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। আমরা কিন্তু এইগুলার খুব একটা প্রোগ্রেস আমরা দেখছি না। এতগুলো সংস্কার কমিশন হয়েছে, বারবার মিটিং হচ্ছে, কিন্তু মিনিংফুল কোনো অ্যাকশন কিন্তু আমরা দেখছি না। যে অনেকগুলা সুন্দর সুন্দর কথা আসছে, কিন্তু মিনিংফুল কোনো কিছু হচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে নির্বাচনের ব্যাপারে একটা অস্বচ্ছতা তৈরি হয়েছে, নির্বাচনের ব্যাপারে একটা
ভীতি তৈরি হয়েছে, একটা মানে কি বলা যায় উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। এবং আরো যদি আমরা স্পেসিফিক্যালি দেখি যে এই নির্বাচিত সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলকেও আক্রমণ করেছিলেন, কিন্তু আমরা দেখেছি যে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু জাপানে গিয়ে বিএনপির নাম উল্লেখ করে তিনি বিএনপিকে আক্রমণ করেছেন। এটা কিন্তু মানে কোনোভাবেই এটাকে আমরা সমর্থন করতে পারি কিংবা না। রাজনৈতিক So, এখানে আমি প্রজ্ঞার যেটা- পরিচয় হচ্ছে না, জি, রাজনৈতিক প্রজ্ঞার দায়িত্বশীলতার জায়গা পরিচয় থেকে। হচ্ছে না। So, এখানে যে বিষয়টা আমি বলতে চাই যে ডেফিনেটলি বিএনপি দাবি করতেই পারে একটা নির্দিষ্ট ডেটের জন্য, কিন্তু আমার বিশ্বাস যে এখানে সামবডি হ্যাজ টু বি, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মধ্যেও কিছু শিশু সুলভ আচরণও আমরা দেখছি, যে কিছুটা একগুয়েমি, যে যেহেতু বিএনপি এবং সেনাপ্রধান দাবি করেছেন কোনোভাবেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না, দরকার হলে একদিন পরে নির্বাচন করব, ইট ইজ নট হেল্পফুল। সো আমি যেটা মনে করি যে সামবডি হ্যাজ টু বি দ্য অ্যাডাল্ট ইন দ্য রুম, এবং সবার সাথে কথা বলে মিসকমিউনিকেশন এবং অবিশ্বাস দূর করে একটা নির্বাচনের টাইম লাইন রূপরেখা আসা উচিত। তা না হলে পরে বাংলাদেশ অস্থিতিশীলতার দিকে যাবে। বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিএনপির মতো বড় রাজনৈতিক দল যদি মাঠে আন্দোলন করতে নামে, এটা এই সরকারের জন্য খুব কঠিন হয়ে যাবে এবং এটা সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে যাবে। এবং So, এটা সার্বিকভাবে এটি দেশের মানুষের জন্য কোনোভাবে কল্যাণ বয়ে আনবে না, কল্যাণ বয়ে আনবে আবার না। সুতরাং আমি অস্থিতিশীলতা মনে শুরু করি হবে। যে নির্বাচনের ব্যাপারে যে ধোঁয়াশাগুলো আছে এটা ক্লিয়ার করে একটা তারিখ দিয়ে দেওয়া দরকার। এটা যদি ডিসেম্বরের মধ্যে হয় ফাইন, এটা যদি জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারিতে হয় আমার মনে হয় না যে বিএনপি এই ব্যাপারে খুব বেশি হতে পারে। আপত্তি জানাবে। অনেক ধন্যবাদ। ইট নিডস টু বি ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, হাসান ফেরদৌস এবং প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আমাদের এই মূল্যবান মতামতগুলো এবং সময় দেওয়ার জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো স্বাধীনের বিশ্ব অনুষ্ঠান। দেখা হবে আগামী রোববার রাত 10টায়। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।